বিরতির পর ফিরলাম আবারও। দেখছেন এখন আছে বিপিএল এর ছাড়পত্র নিয়ে, অর্থাৎ বিদেশি ক্রিকেটারদের ছাড়পত্র নিয়ে আলোচনা করছিলাম। তবে ঘরের মধ্যেও আসলে অনেক ধরনের সমস্যা রয়েছে এবং সেই সমস্যার দুটো প্রতিপক্ষ পরস্পরে, সেটা হচ্ছে বিসিবি ভার্সেস ক্লাবগুলো, ক্রিকেট ক্লাব কথা যদি বলি। এবং গতকাল তারা একটা গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি করেছে এবং সেখানে ফাহিম সিনহাকেও আমরা দেখেছি, যিনি আগের বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য ছিলেন। তিনিও কিছু অ্যালিগেশন নিয়ে এসেছেন, বিশেষ করে প্রথমত যে 9 জন ক্রিকেটারকে সরিয়ে রাখা হলো নিলাম থেকে, সেই 9 জন ক্রিকেটারের কি কারণে তারা অভিযুক্ত, তাদের সেই সম্পর্কিত প্রমাণাদির বিষয়ে তিনি কথা বলেছেন। একই সঙ্গে ক্লাব ক্রিকেটের যে দ্বন্দ্বটা বোর্ডের সাথে, সেটার সমাধান আসলে কবে হবে, কখন হবে? প্রথম বিষয়টা আমি বলি যে গত বিপিএলে যারা অভিযুক্ত হয়েছিলেন ম্যাচ ফিক্সিংয়ের জন্য, তাদেরকে এবারের বিপিএলে খেলার জন্য যে নিষেধাজ্ঞা আনা হয়েছে, আমি সেটার পক্ষে। কারণটা হলো যে আপনি যেহেতু আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আপনি যদি যতক্ষণ না পর্যন্ত আপনি এই অভিযোগ থেকে রায় মুক্তি পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত যদি আপনি আবার কোনো ধরনের কর্মকাণ্ডে, ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নেন, তাহলে দেখা যাবে যে একটা পুরো বিষয়টাকে একটা প্রভাবান্বিত করার একটা বিষয় থাকে। তার চেয়েও বড় বিষয় থাকে যে আপনি যে আবার সেই ভুলটুকু করবেন না বা অপরাধটুকু করবেন না, সেই দায়টা কে নেবে। কিন্তু তারা যদি সেই অভিযোগ থেকে নিষ্কুলুষ প্রমাণিত হয়ে আসতে পারেন, তাহলে এই যে না খেলার কারণে তারা যদি ক্ষতিগ্রস্ত হন বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, সেটার দায়টাকে কিন্তু চোকাতে হবে ক্রিকেট বোর্ডকে। এবং ক্রিকেট বোর্ড সেই বিষয়ে একটা ব্যাখ্যা দেওয়াটা তাদের উচিত ছিল, যে আর্থিকভাবে যদি এই সময় যে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হবেন, তারা যদি নিষ্কুলুষ হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পারেন, অভিযুক্ত তাদের বিরুদ্ধে যদি না প্রমাণিত হয়, তাহলে তারা যদি আবার ফিরে আসেন, তাহলে তাদেরকে যে আর্থিক যে সমস্যাটা হয়েছিল, সেই আর্থিক দায়িত্বটা পুরো ক্রিকেট বোর্ড নেবে। এই বিষয়ে একটা আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের কাছ থেকে একটা মন্তব্য আসা উচিত ছিল, তাহলে দেখতেন যে আপনি পুরো বিষয়টা একটা সুন্দর সমাধান হতো। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো যে ক্রিকেট বোর্ডের সাথে বর্তমানে ক্লাব কর্মকর্তার যে দ্বন্দ্বটা তৈরি হয়েছে, সেটার অন্যতম কারণটা হলো যে ক্রিকেট বোর্ডে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনের প্রক্রিয়া এবং নির্বাচনের যে মানে আপনার সিস্টেম, এই সিস্টেমের সঙ্গে কিন্তু আপনার মানে একটা জটিলতা তৈরি হয়েছে। এবং এই ক্লাব কর্মকর্তারা বলছেন যে নির্বাচনটা বৈধ না এবং অবৈধভাবে হয়েছে, এবং যেহেতু অবৈধভাবে এই নির্বাচনটা হয়েছে, অতএব বোর্ডে যারা এসেছেন তারাও অবৈধ, এবং এই কারণে তাদের সাথে তাদের কোনো ধরনের আপনার অন্য ক্রিকেটীয় কর্মকাণ্ডে তারা অংশ নেবেন না বলে তারা লিগ খেলা থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছেন। আমার কথাটা হলো যে আরিফুল, এর ফলে ক্ষতিগ্রস্তটা হচ্ছেন কে? সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু আপনি ক্রিকেটাররা। কারণ তারা যদি লিগ খেলতে না পারেন, তাহলে প্রত্যেক ক্রিকেটার কিন্তু আপনি 20 থেকে 25-40 লাখ টাকা করে তারা টাকাটা পেতেন, এই টাকাও কিন্তু তারা পাচ্ছেন না এখন পর্যন্ত। আমরা অনেক সময় দেখি যে অনেকেই জনগণের কথা বলেন, কিন্তু আসলে জনগণের জন্য করেন না। এখানেও কি ব্যাপারটা এরকমই, যে ক্রিকেটারদের জন্য বলছেন, কিন্তু ক্রিকেটারদের নিয়ে আসলে খুব বেশি চিন্তা নেই কর্তাদের? সেটাই, যদি চিন্তাটা থাকতো তাহলে তারা কিন্তু ক্রিকেটারদেরকে, যে এই যে আর্থিকভাবে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাহলে উপায়টা কি, তাদের সমাধানের উপায়টা কি, সেই সমাধানের সম্ভাব্য একটা পথও যদি তারা বলে দিতেন, তাহলে আমার মনে হয় যে পুরো বিষয়টা ঠিক হতো। বাট আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি আরিফুল, সেটি হলো যে খেলা বর্জন করে আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। বরঞ্চ আপনি খেলার মধ্যে থেকেই যদি আপনি প্রতিবাদটা করতে পারতেন, তাহলে দেখতেন যে আমার কাছে মনে হচ্ছে যে এই প্রতিবাদটা আরেকটু বেশি সহনীয় হতো এবং আরেকটু বেশি দৃশ্যমান হতো। নির্বাচন নিয়ে যারা সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, তাদের মধ্যে কিন্তু তামিম ইকবালও একজন। সেই তামিম ইকবাল কিন্তু খেলাটাকে বর্জন করেননি। তিনি আবার কিন্তু বোর্ডের সাথে, বা বোর্ড যেই সময়সূচি দিয়েছে তার মধ্যে ঘরোয়া লিগ খেলার জন্য তার যেই ক্লাব রয়েছে গুলশান, সেখানে তিনি স্বাক্ষরও করেছেন। অর্থাৎ ক্লাব কর্তাদের সাথে নির্বাচন নিয়ে তার যে প্রতিবাদ ছিল, সেখানে কিন্তু এই জায়গায় তামিম ইকবালকে তারা পাচ্ছে না। তামিম ইকবালের এই অবস্থানটাকে আসলে কিভাবে দেখেন? এটার প্রশ্নটা উঠেছিল কালকে, যে সেই সংবাদ সম্মেলনে এই প্রশ্নটা উঠেছিল, এবং সেটার ব্যাখ্যা তারা যেটা দিয়েছেন, সেই ব্যাখ্যাটা আমার কাছে খুব শিশুতোষ একটা ব্যাখ্যা মনে হয়েছে। যে তামিম ইকবাল এখন পর্যন্ত ক্রিকেটার, এবং তিনি যেহেতু রিটায়ারমেন্টে করেননি, এই কারণে তিনি ক্রিকেটারদের পক্ষেও কথা বলছেন, আবার যেহেতু তিনি একটা ক্লাবের সঙ্গে জড়িত, এই কারণে ক্লাব সংগঠকদের সঙ্গেও রয়েছেন। কিন্তু বিষয়টা হলো যে যখন কখনো কখনো জীবন আপনাকে এমন একটা সময় দাঁড় করিয়ে দেয়, যখন আপনাকে একটা দিকে যেতে হয় বা একটা সিদ্ধান্ত নিতে হয়, আপনি একই সঙ্গে দ্বৈত ভূমিকা পালন করতে পারেন না। সো আমার কাছে মনে হচ্ছে যে তামিম ইকবালের ওই বিষয়টা এখন খুব স্ট্রেইট একটা সময় চলে এসেছে ক্লিয়ার করার, যে তিনি এই যে ক্লাবগুলো ক্রিকেট লিগ বয়কট করার যে ঘোষণাটা দিয়েছে, এটার সাথে তিনি সম্পৃক্ত কিনা, বা এটা তিনি মানেন কিনা, বা এই সিদ্ধান্তের সাথে তিনি যান কিনা। এটা তিনি যে যান না, সেটা কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে, যেহেতু তিনি খেলার জন্য সইও করেছেন। জি জি। কিন্তু আবার এই ক্লাব কর্মকর্তাদেরকেও তিনি ছাড়তে পারছেন না, কারণটা হলো যে তিনি একটা ক্লাবের ওনারশিপ হিসাবে রয়েছেন। তো সব কিছু মিলে একটা জটিলতা তৈরি হয়েছে। এবং আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, যেটা একটু আগে বললাম, যে আপনি খেলা বন্ধ করে বা খেলা বর্জন করে মানে ইউ ক্যানট গেট এনিথিং।
খেলা বন্ধ করছেন বা খেলা বর্জন করতে যাচ্ছেন, একই সঙ্গে বলছেন যে ক্রিকেটকে ভালোবেসে তারা আসলে ক্লাবগুলো চালাচ্ছেন, মানে ভাইস ভার্সা হয়ে যাচ্ছে না মানে বিষয়টা? না, বিষয়টা তৈরি হয়েছে কিন্তু আপনার নির্বাচনকে কেন্দ্র করেই যে বিষয়টা জটিলতাটা তৈরি হয়েছিল, এবং যেটি আপনি উল্লেখ করলেন যে এই ক্রিকেটারদের এই সংগঠকদের অনেকে কিন্তু গত বোর্ডেও ছিলেন এবং তারা এবারে নির্বাচনে অংশ নেওয়ার জন্য একটা চিন্তা করেছিলেন, কিন্তু যেহেতু তারা আপনি বর্তমানে যারা এই যে প্রক্রিয়ায় নির্বাচনটা হয়েছে এক করতে কিন্তু ছক সাজিয়ে নির্বাচনটা হয়েছে, কাউন্সিলরশিপ নিয়ে অনেক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছিল, অনেক ধরনের জটিলতা তৈরি হয়েছিল, যে প্রভাব দিক খাটিয়ে আপনি কাউন্সিলরশিপ অনেককে দেওয়া হয়েছে। তো সব কিছু মিলে যে সফিস্টিকেটেড কায়দায় একটা নিরপেক্ষ সুন্দরভাবে একটা নির্বাচনটা ক্রিকেট বোর্ডের নির্বাচনটা আমরা আশা করছিলাম, সেইভাবে নির্বাচনটা হয়নি এবং নির্বাচনে অনেক ধরনের জটিলতা তৈরি হয়েছিল। সেই জটিলতাগুলো কিন্তু এখন এই জটিলতাগুলোকে আরও বাড়াচ্ছে। ছোট্ট করে একটু জানতে চাই, আপনি একটু আগেই বলছিলেন যে 9 জন ক্রিকেটার যারা অভিযুক্ত রয়েছেন তারা তাদেরকে বাইরে রেখেই বিপিএলটা করার পক্ষে আপনি, তবে একই সঙ্গে কিন্তু এই প্রশ্নটা উঠেছে যে অভিযুক্ত তো অনেক পরিচালকও আছেন, নারী ইস্যুতে যেই অভিযোগদের পরিচালকদের বিরুদ্ধে বিভিন্ন প্রসঙ্গে অভিযোগ এসেছে, তারা কিন্তু এখনো দায়িত্বে বহাল রয়েছেন, সেটাকে সমর্থন করেন কি? অবশ্যই আমি সেটাকে সমর্থন করি না। কারণটা হলো যে অভিযোগ যার বিরুদ্ধে উঠবে আপনি তাকে সেই জায়গা থেকে সরিয়ে তারপর যতক্ষণ না পর্যন্ত তিনি অভিযোগ মুক্ত হন তার আগ পর্যন্ত তাকে হয়তো আপনি ওএসডি করে রাখতে পারেন অথবা তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে রাখতে পারেন। তো ক্রিকেটারদের বিরুদ্ধে জন্য যখন আপনি ক্রিকেট বোর্ড এই ধরনের একটা সিদ্ধান্তটা নিয়েছে যে বিপিএলে যারা অভিযুক্ত ছিলেন তারা এবারের বিপিএলে খেলতে পারবেন না, ঠিক একই রকমভাবে যাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগটা উঠেছে, যেসব পরিচালকদের বিরুদ্ধে বা যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে, তাদেরকে একেবারে মানে এক্সপোজ করে দিয়ে এবং তাদেরকে তাদের সেই জায়গা থেকে সরিয়ে দিয়ে যতক্ষণ না পর্যন্ত তারা এই বিষয়টার ফয়সলা হয়, যতক্ষণ না পর্যন্ত তদন্তের একটা রিপোর্ট আমরা পেয়ে যাই, ততক্ষণ পর্যন্ত তাদেরকে তারা যেন তাদের আগের ভূমিকা থাকতে না পারেন সে বিষয়টা কনফার্ম করা উচিত বিসিবির। আশা করি সঠিক ডিসিশন নিতে পারবে বিসিবি। এখন মাঠের এই পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন মাঠে, আলোচনা করছিলাম ক্লাব ক্রিকেট নিয়ে এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক MM কায়সার আহমেদ। যেই প্রসঙ্গটা ছিলাম সেই প্রসঙ্গতে আবার ফিরতে চাই, সেটা হচ্ছে যে ক্লাব ক্রিকেট বা ক্রিকেটের ক্লাবগুলো তারা যে এই ঘরোয়া লিগ বর্জন করার যেই সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের বিপরীতে বিসিবি যেটা বলেছে যে তারাই আসলে একটা টুর্নামেন্ট আয়োজন করতে চায় যদি তারা বাইরে থাকবে, সেটা কি আসলে খুবই যৌক্তিক কোনো প্রসঙ্গ আপনার কাছে মনে হয়? মানে বিসিবি তাদেরকে বাদ দিয়ে একটা টুর্নামেন্ট আলাদা কোনো টুর্নামেন্ট আয়োজন করবে, এটা মানে এরকম একটা গুঞ্জনও শোনা যাচ্ছিল। তো সেই জায়গায় আসলে মানে এটা যদি হয় এরকম, বিসিবি আমরা শুনি যে বিসিবির 1500 কোটি টাকা আছে, সেটা তারা ব্যবহার করে হয়তো এই ধরনের কোনো টুর্নামেন্ট করবে, এটা কি আসলে কোনোভাবে যৌক্তিক? না, তাহলে তার মানেটা হলো যে আপনি যে 40টা ক্লাব রয়েছে এই 40টা ক্লাবকে আপনি একটা চ্যালেঞ্জ দিলেন এবং এই 40টা ক্লাবকে আপনি কি করতে চাচ্ছেন যে আপনি পুরোপুরি অ্যালুফ করে দিতে চাচ্ছেন বা তাদেরকে আপনি স্ক্র্যাচ করে দিতে চাচ্ছেন বা বাদ দিয়ে দিতে চাচ্ছেন, সেটাও আমি মনে করি যে এটা। আপনার সাথে আমি আরেকটু যোগ করতে চাই, গতকাল যখন প্রেস কনফারেন্সটা হয়েছে বা প্রেস ব্রিফিংটা হয়েছে ক্লাব কর্তাদের, সেখানে কিন্তু তারা একটা কথা বলেছেন যে তাদের বিসিবির কোনো অনুষ্ঠানে তাদেরকে ইনভাইট করা হয় না, দাওয়াত দেওয়া হচ্ছে না। তার মানে কি মানে পরিষ্কারভাবে দুটো পক্ষ হয়ে গেছে মানে এরকম? না, এখন বিসিবি কাকে দাওয়াত দিবে বা কাউকে দাওয়াত দিবে না সেটা তো বিসিবির বিষয়। বিসিবি তাদের কোনো প্রোগ্রামে যদি আমাকে দাওয়াত না দেয় তাহলে আমি নিশ্চিত এটার জন্য কিন্তু অভিযোগ করব না কোনো ক্ষেত্রে। বাট বিষয়টা দেখতে হবে যে আপনি এই দেশের ক্রিকেট এগিয়েছে, কিন্তু আপনি শুধুমাত্র যদি ক্লাব ক্রিকেটকে যদি বলেন যে ক্লাব ক্রিকেটের কারণে এই দেশের ফুটবল এগিয়েছে, সেটাও যেমন সঠিক হবে না, ঠিক একই রকমভাবে আপনি যদি বলেন যে ক্লাব ক্রিকেটের কোনো ভূমিকা নেই এই দেশের ক্রিকেট উন্নয়নে, সেটাও আমি মনে করব যে একটা বড় মিথ্যাচার হবে। আপনি ভূমিকা সবার রয়েছে, সবাই স্টেক হোল্ডার, কিন্তু বিষয়টা হলো যে যখনই আপনি একটা সমস্যা তৈরি হবে তো সেই সমস্যাটা সমাধানের জন্য যদি আপনি ইগোইস্টিক না হয়ে আপনি যদি আলোচনার টেবিলে বসার একটা চেষ্টাটুকু করেন এবং এই সমস্যাটা কত সুন্দরভাবে সমাধান করা যেতে পারে সেই বিষয়টা নিয়ে যদি আপনি এগোতে পারেন, তাহলে সেখানে কিন্তু আপনার সাফল্য রয়েছে। নইলে আপনাকে দেখবেন যে এরকম কাদা ছোড়াছড়ি হতেই থাকবে, ক্লাবগুলো লিগ বর্জন করতেই থাকবে এবং ফুটবল বিসিবি থেকে হয়তো একটা চ্যালেঞ্জ দেওয়া হবে যে আমি তাদেরকে নিয়ে আমরা এই ক্লাবগুলোকে ছাড়াই একটা টুর্নামেন্টের আয়োজন করব। ঠিক উল্টোভাবে কিন্তু আপনি ক্লাবগুলোও বলতে পারে যে আমরা তাহলে একটা বিদ্রোহী লিগ একটা চালু করব। সো এইভাবে আপনি সমস্যার সমাধান কিন্তু কখনোই হবে না। আমি মনে করি যে যেহেতু একটা সমস্যা হয়েছে, সমস্যাটা সমাধান কিভাবে করতে হবে, মজার বিষয়টা হলো যে সমস্যাটার সমাধান কিভাবে করতে হবে সেটা কিন্তু ক্লাব কর্মকর্তারাও জানেন এবং বিসিবির চেয়ারে যারা এখন বসে রয়েছেন তারাও জানেন, কিন্তু কেউ কারো জায়গা থেকে বা ইগোস্টিক জায়গা থেকে নড়তে চাচ্ছেন না বলেই এই সমাধানটুকু হচ্ছে না। মাঝখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সবচেয়ে বেশি ক্রিকেটাররা। তাহলে আসলে এখানে ক্রিকেটের স্বার্থটা কোথায়?
মানে সেটাই আর কি, সবাই সবাই সবার স্বার্থ দেখছে। বিসিবির চেয়ারে এখন যারা বসে রয়েছেন তারাও কিন্তু ক্লাব কর্মকর্তা, ক্রিকেট কর্মকর্তা, আর যারা বাইরে রয়েছেন তারাও কর্মকর্তা। সবাই ক্রিকেটের স্বার্থের কথা বলছেন, কিন্তু ক্রিকেটের এই যে নিঃস্বার্থভাবে ক্রিকেটকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেটা কিন্তু দুপক্ষের কাছ থেকেই একটা সঠিক সমাধান আসছে না। বাট আমি আশা করব যে এই সঠিক সমাধানটা যত দ্রুত আসবে ততই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা একটা বিষয় হবে। কারণ বাংলাদেশ ক্রিকেটের যারা ক্রিকেটাররা যারা ক্রিকেট খেলেন তাদেরকে মাঠে কখন আমরা খেলবো, কখন আমরা টাকা পাবো, এই জিনিসটা চিন্তা করার তাদের দরকার নেই। তাদের চিন্তাটুকু শুধুমাত্র থাকবে যে হাউ আই ক্যান পারফর্ম, এবং আমি আমার পারফরমেন্সটাকে কীভাবে এনহ্যান্স করব। ন্যাশনাল টিমে যিনি খেলেন তাকে কিন্তু চিন্তা করতে হবে যে আমার পারফরমেন্সটা আমি কীভাবে ধরে রাখবো, আরও কীভাবে আমাকে আরও ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার হিসেবে নিজেকে তৈরি করব। কিন্তু তিনি যদি মনে করেন সবসময় যে আমার সামনের বছরটা কিভাবে কাটবে বা আমি এই লিগ খেলতে পারলে না তো আমার সংসার কিভাবে চলবে, এই জটিলতায় যদি তারা পড়েন তাহলে আমি মনে করি যে ক্রিকেট সঠিক পথে চলছে না। বিপিএল নিয়ে একটা কথা হয়েছে, সেটা হচ্ছে ফিক্সিং এড়াতে বা বিপিএল এ যে ধরনের অনিয়মগুলো হয় সেগুলো এড়াতে বিপিএল এর প্রত্যেকটা টিমের সাথে 2 জন করে সিআইডি সদস্য থাকবেন। বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে কি এভাবে আসলে ফিক্সিং এড়ানো সম্ভব? না, গুড ইনিশিয়েটিভ, কোনো সন্দেহ নেই যে যদি এড়ানো যেতে পারে এভাবে তাহলে আমি মনে করি যে এটা ভালো একটা উদ্যোগটা হবে। কিন্তু বিষয়টা হলো যে আপনি যখনই দলের সঙ্গে 2 জন গোয়েন্দা থাকবেন তখন সেখানে নিশ্চিতভাবে যারা এই বিপিএল এ 2 নম্বরই করার কাজে যারা থাকবেন তারা নিশ্চয়ই গোয়েন্দার সামনে বলবেন না, এটা এর সামনে বলবেন না। এবং আপনি যদি গোয়েন্দা সেটও করে থাকেন সেটা নিশ্চয়ই সরাসরি করার দরকার নেই, সেটা একটু আড়ালে থেকে করলেই বেটার হবে আমার কাছে মনে হচ্ছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়টা হলো ক্রিকেট বোর্ডের জন্য এবারের এই বিপিএলটাকে নিষ্কলুষ রাখার জন্য, আপনার ম্যাচ ফিক্সিং বিষয়গুলোকে এড়ানোর জন্য একদম সুন্দর সফিস্টিকেটেড কায়দায় পরিচালনা করা এবং ওই প্লেয়ার্স পেমেন্টার, এই দুটো বিষয় যদি তারা করতে পারেন ঠিকঠাক মতো তাহলে আমি মনে করি যে অনেক চ্যালেঞ্জটুকু তারা উতরে যেতে পারবেন। বাট সেটা খুবই কঠিন একটা চ্যালেঞ্জ হবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এখন মাঠে এ পর্যন্তই। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।